হাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আজ শুরু করতে যাচ্ছি পরিমাণগত রসায়নের নতুন একটা টপিক, যার নাম হচ্ছে মোলারিটি। মোলারিটিটা খুব ইম্পর্টেন্ট। এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রবীভূত থাকে, এটাকে আমরা এস অথবা এম দ্বারা প্রকাশ করে থাকি। দেখো ডেফিনেশনটা আমি এখানে লিখে রাখছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রবীভূত থাকে। এটা কিন্তু দুইটা জিনিসের দিকে ফোকাস দেবে, একটা হচ্ছে আয়তনটা আর হচ্ছে কত মূল দ্রবীভূত আছে, এই দুইটা জিনিসের উপর। ওকে, এই মোলারিটিটাকে আমরা এস অথবা এম দ্বারা প্রকাশ করে থাকি। এস অথবা এম দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এস অথবা কি এম দ্বারা প্রকাশ করে থাকি। এর অপরের নামটা হচ্ছে কি ঘনমাত্রা, যেটা আমরা ঘনমাত্রা বলে চিনে থাকি। মোলারিটির কয়েকটা ভাগ রয়েছে, যেমন হচ্ছে মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ এবং হচ্ছে মিলিমোলার দ্রবণ। দেখো এগুলোর পরিচয়গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে মোলার দ্রবণ। এরপর হচ্ছে ডেসিমোলার দ্রবণ। এরপরে আমরা লিখতে পারি সেমিমোলার দ্রবণ। দেখো মোলার দ্রবণের ক্ষেত্রে ডেফিনেশনটা আসে এরকম যে এটার ক্ষেত্রে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, কত মোল? যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় যদি 1 মোল দ্রবীভূত আছে, তাহলে মনে রাখবা ওটা হচ্ছে মোলার দ্রবণ। আর ওটার ক্ষেত্রে ঘনমাত্রার মানটা হয় হচ্ছে কত? 1 m। ক্লিয়ার? ডিসিমোলারের ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে হচ্ছে 1 লিটার দ্রবণে যদি 1/10 অংশ দ্রবীভূত থাকে, তখন সেটাকে বলা হয় ডিসিমোলার দ্রবণ। যদি কোশ্চেনে তোমাকে বলে ডিসিমোলার দ্রবণ, তাহলে ওই ক্ষেত্রে ঘনমাত্রার মানটা আসবে 0.1 m। ওকে, এবার হচ্ছে সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণের ক্ষেত্রে যদি সেমি মানে হচ্ছে কত, হাফ, মানে হচ্ছে অর্ধমূল দ্রবীভূত থাকবে। কত মূল? অর্ধমূল দ্রবীভূত থাকবে। তার মানে এটার ক্ষেত্রে ঘনমাত্রার মানটা আসবে 0.5 m। ওকে, যদি কোশ্চেনে তোমাকে বলে মোলার দ্রবণ, তখন তুমি ঘনমাত্রার মান ইউজ করবা 1। যদি বললে তোমাকে ডিসিমোলার দ্রবণ, তখন তুমি ঘনমাত্রার মান ইউজ করবা 0.1। যদি তোমাকে বলে সেমি মোলার দ্রবণ, তখন তুমি ঘনমাত্রার মান ইউজ করবা 0.5। ওকে, এরপরে আসো 4 নম্বরটা, সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলারের কথা যদি তোমাকে কোশ্চেনে বলে দেয়, তাহলে ওই ক্ষেত্রে ঘনমাত্রার মানটা ইউজ করবা 0.01। ওকে, এরপরে আসো 5 নম্বরটা। ভাইয়া এদিকে একটু ফোকাস দাও। সেন্টিমোলার চলে গেছে, এরপর আরেকটা আসো মিলিমোলার। যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় যে মিলিমোলার দ্রবীভূত আছে, তাহলে ওই ক্ষেত্রে ঘনমাত্রা মানটা ইউজ করবা 0.01। ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। এরপরে আসো মোলারিটিকে আমরা বলেছিলাম এস অথবা এম দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার ক্ষেত্রে একটা সূত্র আমরা অবশ্যই জানি, এস ইকুয়াল টু 1000 W/m। এই সূত্রটার ক্ষেত্রে একটা বেসিক জিনিস হচ্ছে, এটার ক্ষেত্রে এই যে আয়তনটা আছে, এই আয়তনটা অবশ্যই তুমি মিলিলিটারে ইউজ করবে। কত ইউজ করবা? মিলিলিটারে। যদি তুমি এই আয়তনটা লিটারে ইউজ করো, এই আয়তনটা যদি তুমি লিটারে ইউজ করো, তাহলে ওই ক্ষেত্রে তুমি এই 1000টা কি করতে পারবে না, 1000 এখানে ইউজ করতে পারবে না। এই জিনিসটা খেয়াল রাখবো, যায় কোশ্চেনে আয়তনটা কি মিলিলিটারে দেওয়া আছে নাকি লিটারে দেওয়া আছে। অনেক সময় অনেক স্টুডেন্ট, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টও এই ম্যাথটা ভুল করে ফেলে, মিলিলিটার আর হচ্ছে তোমার লিটারটা না খেয়াল করার কারণ। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবা। ওকে, তাহলে মোলারিটি চলে গেল। এরপরে আসো আমরা নতুন একটা টপিকসে যাব, যার নাম হচ্ছে কি নরমালিটি। তাহলে ভাইয়েরা আমি এটা একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা তুলে ফেলছো। দেখো আমি বলেছি নতুন একটা টপিকস, যার নাম হচ্ছে নরমালিটি।
আর এই নর্মালিটিকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। ভাইয়া কি দ্বারা প্রকাশ করে বলছি? এন দ্বারা প্রকাশ করে থাকি। নর্মালিটির একটা সম্পর্ক আছে, আমরা লিখতে পারি এন ইকুয়াল ই এস। ওকে, এখানে এনটা কি অবশ্যই বলে দিয়েছে আগে, নর্মালিটি। এরপর দেখো এখানে এস, এস এর পরিচয় তোমরা আগেই পেয়েছো, যার নাম হচ্ছে কি, যেটা হচ্ছে কি মোলারিটি। আর ই হচ্ছে কি, ই হচ্ছে তোমার তুল্য সংখ্যা। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে তুমি যদি নর্মালিটি বের করতে চাও, তাহলে তোমার সব জানা থাকলেও এই তুল্য সংখ্যাটা তোমাকে অবশ্যই লাগবে। তুল্য সংখ্যা ছাড়া তোমার কি হবে না, ম্যাটার করতে পারবো না। আর এক একটা যুগে তুল্য সংখ্যা এক এক রকম হয়ে থাকে। তাহলে এখন আমরা শুরু করতে যাচ্ছি তুল্য সংখ্যা রিলেটেড যত ইনফরমেশন আছে, বেসিক থেকে শুরু করে সব আমি তোমাদেরকে ইনক্লুড করে দিচ্ছি। একটু এদিকে ফোকাস দাও। দেখো, তুল্য সংখ্যাটা হচ্ছে, তুল্য সংখ্যাটা এসিডের ক্ষেত্রেও এসিডের তুল্য সংখ্যা রয়েছে, ক্ষারের তুল্য সংখ্যা রয়েছে, ধাতু এবং অধাতুর তুল্য সংখ্যা রয়েছে, অক্সাইডের কথা বলো তাদেরও তুল্য সংখ্যা রয়েছে। তাহলে আসো আমরা প্রথমে তুল্য সংখ্যা দিয়ে, কারকে বেশ তুল্য সংখ্যা দিয়ে শুরু করি। এক নম্বর, দেখো ক্ষারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে প্রতিস্থাপনীয় ওএস মাইনাস আয়নের সংখ্যা অথবা গৃহীত এইচ প্লাস আয়নের সংখ্যা। ভাইয়া একটু ফোকাস দাও এদিকে, কি বলেছি? প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় ওএস আয়নের সংখ্যা, ওএস মাইনাস আয়নের সংখ্যা অথবা গৃহীত এস প্লাস আয়নের সংখ্যা। ওকে, আমি এদেরকে লিখলাম। দেখো এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবা। মনে করো একটা কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে ওএস রয়েছে কয়টা? একটা ওএস রয়েছে, তার মানে এখানে একটা ওএস প্রতিস্থাপিত হতে পারবে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যার মান কত? অবশ্যই ওয়ান। ঠিক আছে ভাইয়া নাও। আরেকটা যৌগ দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগের ক্ষেত্রে দেখো এখানে প্রতিস্থাপনীয় ওএস মাইনাস আয়নের সংখ্যা কয়টা রয়েছে? অবশ্যই দুইটা। তার মানে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে কত? অবশ্যই দুই। আশা করি বুঝতে পারছো। এছাড়াও কোশ্চেনে তোমাদেরকে বলে দেওয়া থাকে যে এক অম্লীয় কার্ব অথবা এক অম্লীয় কার্ব, দ্বি অম্লীয় কার্ব। মনে রাখবা, যদি তোমাকে কোশ্চেনে বলে যে এক অম্লীয় কার্ব, তার মানে ওর তুল্য সংখ্যা ওয়ান। যদি তোমাকে বলে দ্বি অম্লীয় কার্ব, তার মানে মনে রাখবো ওর তুল্য সংখ্যা দুই। যদি তোমাকে কোশ্চেনে বলে ত্রি অম্লীয় কার্ব, তাহলে ওই ক্ষেত্রে মনে রাখবা তুল্য সংখ্যাটা হচ্ছে ত্রি। ওকে, আশা করি তোমরা কারকের তুল্য সংখ্যা নিয়ে আর কোনো ব্যাস লাগবে না। এবার আসো এসিডের ক্ষেত্রে। এসিডের ক্ষেত্রে এর তুল্য সংখ্যাটা হচ্ছে প্রতিস্থাপনীয় এইচ প্লাস আয়নের সংখ্যা অথবা উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা। প্রতিস্থাপনীয় এইচ প্লাস আয়নের সংখ্যা অথবা কি বলেছি, উপস্থিত হাইড্রোজেন আয়নের সংখ্যা। তাহলে এক্সাম্পল গুলো দেখো, সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন রয়েছে কয়টা? একটা। তাহলে অবশ্যই তোমরা বলতে পারো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান। ভাইয়ারা ধৈর্য ধরে একটু ফোকাস দাও এদিকে। এরপরে আরেকটা এক্সাম্পল দেখো, সালফিউরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা হচ্ছে কত? যেহেতু এখানে প্রতিস্থাপনীয় এস প্লাস এর সংখ্যা রয়েছে দুইটা, তার মানে তার তুল্য সংখ্যা কত? দুই। এর কিছু ব্যতিক্রম রয়েছে এই টপিক্সে। দেখো আরেকটা যোগ হলে কি H3PO4। এখানে দেখো প্রতিস্থাপনীয় বা উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা কয়টা রয়েছে? এখানে তিনটা। তার মানে অবশ্যই আমরা বলতে পারি এই যৌগের তুল্য সংখ্যা কত? থ্রি। ভাইয়ারা দেখো আর কিছু দুইটা এক্সেপশনাল কিছু দুইটা যৌগ লিখতেছি। দেখো
H3PO2 H3PO, এই দুইটা যোগের ক্ষেত্রে তোমরা স্পেশালি একটু ফোকাস দাও। ভাইয়ারা তোমরা বলবা যে এখানে হাইড্রোজেন রয়েছে তিনটা, এখানেও হাইড্রোজেন রয়েছে তিনটি। তার মানে তোমরা অবশ্যই বলবা আমাদের নিয়ম অনুসারে যে প্রতিস্থাপনে H প্লাস আয়নের সংখ্যা বা উপস্থিত হাইড্রোজেন আয়নের সংখ্যা, তার মানে এই যোগের ক্ষেত্রে তুল্য সংখ্যা 3, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা 3। কিন্তু না ভাইয়ারা, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2, এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 1। কিভাবে 1 এবং 2 হয়েছে এবং এটার ক্ষেত্রে কেন 3 হয়েছে, এটা দেখার জন্য আমাদের স্ট্রাকচার রাখতে হবে। দেখো একটু এদের স্ট্রাকচার দিকে তাকাও। H3PO, H3PO এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে হাইড্রোজেন, সরি কেন্দ্রীয় মৌল হচ্ছে কি ফসফরাস। যদি আমরা স্ট্রাকচারটা আঁকি, এখানে অক্সিজেন রয়েছে 4টা, দেখো আমি 4টা অক্সিজেন দিয়ে দিলাম। আর আমরা অবশ্যই জানি যে অক্সিজেনের ক্ষেত্রে দুজনই কত ভাইয়ারা, অবশ্যই কত 2, তার মানে ওর কয়টা হাত রয়েছে 2টি। কিন্তু এই অক্সিজেনটা দেখো ফসফরাসের সাথে 2টা হাত দ্বারাই বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তার মানে এই অক্সিজেনের কোনো হাত খালি নেই। কিন্তু এই 3টা অক্সিজেনের ক্ষেত্রে দেখো ওদের কি রয়েছে, একটা একটা হাত খালি রয়েছে। তার মানে একটা একটা হাইড্রোজেন তারা গ্রহণ করে নেবে। তাহলে দেখো এই যৌগের ক্ষেত্রে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা? ভাইয়ারা অবশ্যই বুঝতে পারছো প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা, এখানে 3টা। তার মানে আমরা বলতে পারি এই যৌগের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 3। H3PO3 এর ক্ষেত্রে দেখো যদি আমরা এটাকে তো স্ট্রাকচারটা কি কেমন দেখাই, কেন্দ্রীয় মৌল ফসফরাস দিলাম, অক্সিজেন 3টা আছে, 3টা অক্সিজেন দিলাম। কিন্তু দেখো এই যৌগের ক্ষেত্রে এই একটা অক্সিজেন তার 2টা হাত ধরে ফসফরাসের সাথে আবদ্ধ হয়ে গেছে। তার মানে আর অক্সিজেন রয়েছে ওইটা 2টা, 2টা অক্সিজেন 2টা হাইড্রোজেনকে ধরবে, বাকি থাকবে একটা হাইড্রোজেন। আর একটা হাইড্রোজেন আমরা এখানে দিয়ে দিব। তাহলে বলতে পারি দেখো এই যৌগের ক্ষেত্রে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা কয়টা? 2টা। তার মানে H3PO3 ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 2। বুঝতে পারছো ভাইয়া? আরেকটা যৌগ রয়েছে দেখো H3PO2 এর ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে দেখো একটু ফোকাস দাও ভাইয়ারা, ফসফরাস তার অক্সিজেন রয়েছে এখানে দেখো কয়টা? অক্সিজেন রয়েছে 2টা। তার মানে আমি 2টা অক্সিজেন দিয়ে দিলাম। ওকে, আর তো নেই। তার মানে দেখো এই অক্সিজেন তার 2টা হাত দ্বারাই ফসফরাসের সাথে বন্ধনে আবদ্ধ রয়েছে। তার মানে তার হাত কোনো খালি নেই, সে কোনো হাইড্রোজেনকে ধরতে পারবে না। কিন্তু এই একটা অক্সিজেন হাইড্রোজেনকে ধরতে পারবে। আর দেখো 2টা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। কিন্তু এই যৌগের ক্ষেত্রে দেখো তাকাও, তার প্রতিস্থাপনে হাইড্রোজেনের সংখ্যা কয়টা রয়েছে ভাইয়া? একটা। তার মানে আমরা বলতে পারি H3PO2 এর যৌগের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? 1। অবশ্যই ভাইয়ারা এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। এই কয়েকটা ছিল এটা এক্সেপশনাল। তাহলে আমরা এসেছি এসিডের তুল্য সংখ্যা পর্যন্ত। এবার আসো, এসিড চলে গেছে, এবার আমরা যাব ধাতু এবং কি অধাতুর ক্ষেত্রে। ধাতু এবং অধাতুর ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে তার সক্রিয় যোজনী। মনে রাখো ভাইয়ারা কি বলেছি, একটু মনোযোগ দাও, তার সক্রিয় যোজনী। তার সক্রিয় যোজনী যদি আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদের সুবিধার জন্য ভাইয়ারা একটু ফোকাস দাও। মনে করো সোডিয়াম, তার তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম, তার তুল্য সংখ্যা 2। ম্যাগনেসিয়াম, তার তুল্য সংখ্যা 2। ওকে, কারণ দেখো সোডিয়ামের ক্ষেত্রে তার যোজনী কত? 1। ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজনী কত? 2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার যোজনী কত? 2। মনে থাকবে তো ভাইয়া? আশা করি তোমরা এগুলো পারবে। এরপরে আসো ইম্পর্টেন্স একটা পার্ট, অক্সাইডের ক্ষেত্রে। অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে তোমার ক্যাটায়নের চার্জ
ইনটু ক্যাটায়নের সংখ্যা। দেখো কি লিখেছি আমি, অক্সাইডের ক্ষেত্রে ওদের ক্ষারকীয় অক্সাইড যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়নের সংখ্যা। অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমি যদি এক্সাম্পলটা নিই কয়েকটা, সাপোজ সোডিয়াম কার্বনেট Na2CO3, এই যৌগের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো এই পার্টটা হচ্ছে কি ক্যাটায়ন আর এই পার্টটা হচ্ছে কি অ্যানায়ন। দেখো আমি বলেছি ক্যাটায়নের কি লিখছি, ক্যাটায়নের চার্জ, তার মানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা চার্জ কত জানি, অবশ্যই +1। আর এখানে সোডিয়াম কয়টা রয়েছে, দুইটা। তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 আর ক্যাটায়নের সংখ্যা হচ্ছে কত, 2। তার মানে আমরা বলতে পারি অক্সাইডের ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত ভাইয়ারা, অবশ্যই 2। তুমি যদি এরকম দাও FeCl2, তোমরা অবশ্যই জানো আয়রনের ক্ষেত্রে তার চার্জ কত, এই যৌগের ক্ষেত্রে +2। তাহলে এখানে আয়রন রয়েছে কয়টা, অবশ্যই একটা। তাহলে 1 × 2, তাহলে আমরা লিখতে পারি 2। এরপরে আসো FeCl3। ওকে, এই যৌগের ক্ষেত্রে দেখো আয়রনের তুল্য সংখ্যা কত, মানে চার্জ কত, অবশ্যই +3, কারণ এখানে রয়েছে কত FeCl3। তার মানে আর এখানে আয়রন রয়েছে কয়টা, একটা। তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে এখানে 3 আর হচ্ছে ক্যাটায়নের সংখ্যা এখানে রয়েছে একটি। তার মানে আমরা বলতে পারি ভাইয়ারা FeCl3 এই যৌগটির ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে কত, 3। আশা করি তোমরা ধাতু অধাতু, ক্ষার, অ্যাসিড এবং হচ্ছে অক্সাইড যে যৌগগুলো আছে যদি কোনো তুল্য সংখ্যা আসে তাহলে ইজিলি করতে পারবো। ওকে ভাইয়ারা, তাহলে তুল্য সংখ্যা এই পর্যন্তই সমাপ্তি ঘটলো। এখন আমরা কথা বলবো তুল্য সংখ্যার সাথে আরেকটা নতুন একটা টপিকস, যার নাম হচ্ছে ভাইয়ারা তুল্য বল। ভাইয়ারা একটু এদিকে ফোকাস দাও, নতুন একটা টপিকস যার নাম হচ্ছে তুল্য বল। দেখো তুল্য বলটা বের করতে গেলে অবশ্যই তোমার তুল্য সংখ্যাটা লাগবে। তাহলে এর ইকুয়েশনটা আমি লিখতেছি, তুল্য বল ইকুয়াল ইকুয়াল হচ্ছে আণবিক বল বাই হচ্ছে তুল্য সংখ্যা। ওকে ভাইয়া, অবশ্যই বুঝতে পারছো তুল্য বল। তুল্য বল হচ্ছে সূত্র হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এক এক যৌগের ক্ষেত্রে এক এক রকম আণবিক ভর হয় এবং এক এক যৌগের ক্ষেত্রে এক এক রকম কি হয়, তুল্য সংখ্যা হয়। আমি কয়েকটা এক্সাম্পল টানতেছি তোমাদের সুবিধার জন্য ভাইয়া, একটু ফোকাস দাও এদিকে। যদি একটা কোয়েশ্চেন লিখি যে সালফিউরিক অ্যাসিড, যদি এখান থেকে আমি লিখি যে এর তুল্য বল কত, ভাইয়ারা একটা তোমাদের জন্য একটা সাজেস্ট থাকবে যে তোমরা কিছু কিছু যৌগের আণবিক ভর মুখস্থ করে ফেলবে। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, অবশ্যই তোমরা জানো 58। তাহলে এটার ক্ষেত্রে তুল্য ভরটা কত আসবে, 98। ভাইয়া সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তার তুল্য ভরটা হচ্ছে 98, সরি নট 58, 98 ভাই। আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো সে একটা অ্যাসিড, এখানে হাইড্রোজেনের সংখ্যা, উপস্থিত হাইড্রোজেনের সংখ্যা কয়টা রয়েছে, অবশ্যই 2টা। তার মানে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করবো। এটা কত আসবে, 58। সরি ভাইয়া, 58 নয় 59 আসবে। তাহলে তোমরা এটা করে নেবে। ওকে, নতুন একটা টপিক যার নাম হচ্ছে মোলালিটি। মোলালিটির ক্ষেত্রে দুটো কথা মনে রাখবা, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে ঘনমাত্রা। দেখো মোলালিটির ক্ষেত্রে এটি তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা মনে রাখবা। কোশ্চেনে আসবে কিন্তু এমসিকিউ এ, যে মোলালিটিটা নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে, সেটা অবশ্যই মোলালিটি। আর হচ্ছে এর ঘনমাত্রাটা আয়তনের উপর নির্ভর করে, দুটো জিনিস অবশ্যই মনে রাখবো তোমরা, ঠিক আছে। এর ইকুয়েশনটা দেখো, মোলালিটিকে আমরা বোঝার সুবিধার্থে এস এম দ্বারা প্রকাশ করলাম। এস এম ইকুয়াল টু এস বাই রো মাইনাস এম এস ইন্টু 10⁻⁻, এটা ক্যাপিটাল এম দিতে পারো। দেখো এটা রোটা হচ্ছে কি, অবশ্যই ঘনত্ব, ঠিক আছে ভাইয়ারা। আর এই আমটা কি তোমরা জানো, সেটা অবশ্যই জানো,
যদি প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো, এম হচ্ছে আণবিক ভর, এস হচ্ছে কি ঘনমাত্রা। আশা করি এটা বুঝতে পারছো মোলারিটি এটা। আর এই মোলারিটি টপিক্সটা তোমাদের বোর্ড পরীক্ষার চেয়েও অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আশা করি এই টপিক্সের যেগুলো পড়ালাম মোলালিটি এবং হচ্ছে তুল্যবর, তুল্য সংখ্যা, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আশা করি তোমাদের কোনো সমস্যা লাগবে না। আজকে এই টপিক্স নিয়ে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।